সম্ভাবনা অধ্যায়ের অনুশীলনীর কোয়েশ্চেন নাম্বার 8। কোনো একটি লটারিতে 570টি টিকিট বিক্রি হয়েছে। টোটাল টিকিট বিক্রি করছে কয়টা? 570টা। রহিম 15টি টিকিট কিনছে, তোমরা কিনো 1-2টা করে, সে কিনছে 15টা, ঠিক না? তো রহিম 15টি টিকিট কিনেছে। টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিট দৈবভাবে প্রথম পুরস্কারের জন্য তোলা হলো। তো সেখানে তার এই যে 570টা টিকিট একটা বক্সের ভিতর আছে, তাই না? কয়টা টিকিট আছে? 570টা টিকিট। সেখান থেকে চোখ বন্ধ করে একটা টিকিট উঠানো হলো। আচ্ছা, রহিমের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত? তো যে টিকিটটা তোলা হইলো সেই টিকিটের নাম্বার যদি রহিমের 15টা টিকিটের কোনো একটা টিকিটের নাম্বারের সাথে মিলে যায়, তাহলে রহিম ফার্স্ট হয়ে যাবে না? প্রথম হয়ে যাবে না? তো তার সম্ভাবনা কত? অনুকূল ঘটনা হচ্ছে 15 আর মোট ঘটনা হচ্ছে, হ্যাঁ, তাহলে রহিমের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা সমান, নিচে হচ্ছে অনুকূলে আছে 570, মানে টোটাল হচ্ছে 570টা টিকিট, আর তার অনুকূলে আছে 15টা টিকিট। অ্যান্সার শেষ। এমসিকিউর প্রশ্ন, এক বাক্যে কাজ শেষ। কথা কি বুঝছি? না বুঝি নাই বলো? আচ্ছা, ওকে। তাহলে এখন এটার সাথে মিল রেখে 7-8 পরে 9 নম্বর প্রশ্ন দেখো। এই যে কোয়েশ্চেন নাম্বার 9। একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত? তো একটি ছক্কা, বুঝো, একটি ছক্কা একবার নিক্ষেপে বলো জোড় সংখ্যা কে কে বলো তো? 2, 4, 6 এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, সেটা কত বলো? 3 আর 6। 3 আর 6। তাহলে বলো আমাকে মোট অনুকূল ঘটনা কে কে? 3 দ্বারা জোড় হইলেও হবে, 3 দ্বারা বিভাজ্য হলেও হবে। তাহলে ক্ষেত্রে অনুকূলে কে আছে? 2, 3, 4, 6। এটা হচ্ছে অনুকূল ঘটনা। সুতরাং অনুকূল ঘটনা কত? 4। মোট ঘটনা কত? 6। সুতরাং সম্ভাবনা, তাই না? সম্ভাবনা সমান 4/6 সমান হচ্ছে কত? 2/3। সম্ভাবনা 2/3। অনুকূলে এই 4টা সংখ্যা যে কোনো একটা আসলে অনুকূলে, আর টোটাল সংখ্যা হচ্ছে 6টা, 1 থেকে 6, 6টা। তো 4/6 বা 2/3 হচ্ছে আমাদের নির্ণয় সম্ভাবনা। পয়েন্টটা বুঝছি না বুঝি নাই বলো? কনসেপ্টটা বুঝছে সবাই? আচ্ছা, ওকে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই তো, জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা সমান 2, 4, 3, 6 একবার লিখতে পারবা। সুতরাং একই তো কথা, তুমি একবার লিখছো, আমি 2টা স্টেজে লিখলাম, জিনিস একটাই। পড়া কি বুঝতে পারছি? ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? তুমি প্রশ্ন তুলতেছো কেন? না ফল তুলতেছো? আচ্ছা, ওকে, লেখা শেষ করো। 8-এর পরে 9, তারপর 10 নম্বর প্রশ্নটা পড়ো। এদের কাছে বই আছে। শেষ। সম্ভাবনা লেখো। সুতরাং সম্ভাবনা 4/6 সমান হচ্ছে 2/3। এটা এমসিকিউতে আসতে পারে এবং এই কথাটাকে বিভিন্নভাবে ঘুরে প্যাচে দিতে পারে। যে জোড় সংখ্যা না বলে যদি বিজোড় সংখ্যা বলতো, বিজোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, পারতা না? বা যদি বিজোড় সংখ্যা 3 দ্বারা বিভাজ্য না বলে 2 দ্বারা বিভাজ্য বলতো, যে বিজোড় সংখ্যা এবং 2 দ্বারা বিভাজ্য সংখ্যা, তাই না? বা এরকম করে যে কোনো ভাবে কি বলা যাবে। তো এই জন্যে যেভাবে বলুক কনসেপ্টটা বুঝে করতে হবে, সহজ কথা। ঠিক আছে? ওকে, নেক্সটে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, দুইটার মধ্যে যেটা কমন সেটা আসবে। আচ্ছা, এটা সেটের মধ্যে বেসিকটা আছে। আমরা এবং এর ক্ষেত্রে ব্যাপারটা কি গুণ আকারে কেন আসে ওটা ব্যাখ্যাটা আমরা দিব আবার ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এবার কনসেপ্টে আসি। দেখো, একটি স্বাস্থ্য কেন্দ্রের 10 নম্বর প্রশ্ন। একটি স্বাস্থ্য কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী কম ওজনের 155টি শিশু, স্বাভাবিক ওজনের 386টি শিশু এবং বেশি ওজনের 98টি শিশু জন্ম নেয়। তাহলে বলো মোট শিশু কতজন? মোট শিশু 155 যোগ
386 যোগ 98, 600 কত? 639 জন। আচ্ছা, এখান থেকে একটি শিশু দৈবভাবে নির্বাচন করলে নির্বাচিত শিশুটি বেশি ওজনের হওয়ার সম্ভাবনা কত? তাহলে পি অফ বেশি ওজনের শিশু, ওকে, পি অফ কি? বেশি ওজনের শিশু, বা বাংলা লিখতে পারো বেশি ওজনের শিশু দৈব চয়নে একজন শিশু নিলে সে বেশি ওজনের শিশু হওয়ার সম্ভাবনা সমান, এভাবে লিখতে পারো, একই কথা। তাহলে মোট শিশু হচ্ছে 639, আর বেশি ওজনের শিশু কয়জন? 98 জন। তাহলে 98 ডিভাইড বাই 639 অ্যান্সার। 98 ডিভাইড বাই 639 অ্যান্সার। বুঝতে পারছি? যথেষ্ট সহজ প্রশ্ন, ঠিক কি না? কোশ্চেনটা বুঝতে পারলে সলভ করা যাচ্ছে, বুঝতে না পারলে সমস্যা, ঠিক না? বুঝে করতে হবে আর কি। আচ্ছা, ওকে, এরপরে আসি। লেখা শেষ করো। লেখা শেষ না? দেখো, এটা তো 10 নম্বর গেল। ওকে, 11 নম্বর, একটি ফ্যাক্টরিতে, আচ্ছা 11 নম্বর তো সৃজনশীল প্রশ্ন, আমাদের ফুল একটা স্লাইড নেওয়া উচিত। খুব সহজ প্রশ্ন, কঠিন না, একদমই কঠিন না, খুবই সহজ প্রশ্ন। মিলাও। ফ্যাক্টরিতে নিয়োগকৃত লোকদের কাজের ধরন অনুযায়ী নিম্নভাবে শ্রেণীকৃত করা হলো। যেখানে ব্যবস্থাপনায়, মানে যারা হচ্ছে ম্যানেজমেন্টে আছে টপ পোস্টে, পরিদর্শক হিসেবে যারা ঘুরে ফিরে দেখে যে সবাই কাজকর্ম ঠিক মতো করতেছে কিনা, উৎপাদন কাজে যারা প্রোডাকশন লাইনে কাজ করে, তাই না, যে যারা উৎপাদনটা করতেছে, আর অফিসিয়াল কাজে যারা হিসাব কিতাবগুলো লাগতেছে, ঠিক আছে, যে কে কোন কত টাকা পাবে, তাই না, অফিসিয়াল হিসাব কিতাব। আচ্ছা, ওকে, একজনকে দৈবভাবে নির্বাচন করলে লোকটি ব্যবস্থাপনা নিয়োজিত হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, তাহলে আমরা আগে লিখবো যে ফ্যাক্টরিতে নিয়োগকৃত মোট লোক, তাই না, নিয়োগকৃত মোট লোকের সংখ্যা কতজন বলো? নিয়োগকৃত মোট লোকের সংখ্যা কত কত হবে? 157 যোগ 52 যোগ 1473 যোগ 215, 1800 কত আসে? 1897 জন মোট নিয়োগকৃত হচ্ছে এটা। সো ক নম্বর প্রশ্ন, দৈব চয়নে একজনকে নেওয়া হলো, হ্যাঁ, সে ব্যবস্থাপনায় নিয়োজিত হবে, তার সম্ভাবনা কত? মোট হচ্ছে 1897, আর ব্যবস্থাপনায় আছে কয়জন? 157। তাহলে একজন দৈবভাবে নির্বাচন করলে লোকটি ব্যবস্থাপনায় নিয়োজিত এর সম্ভাবনা সমান এত, ঠিক আছে? আচ্ছা, ওকে। খ নম্বর, ব্যবস্থাপনায় অথবা উৎপাদন কাজে, তার মানে এই দুই কাজে, ব্যবস্থাপনায় অথবা উৎপাদন কাজে, এই দুই কাজের যে কোনো একটাতে হইলেই হবে। তাহলে মোট এখন দুইটা হয়ে গেল। তো ব্যবস্থাপনায় অথবা উৎপাদন কাজের ক্ষেত্রে অনুকূলে হচ্ছে 157, আর হচ্ছে উৎপাদন কাজে 1473, ডিভাইড বাই মোট হচ্ছে 1897, যোগ করলে এত, সম্ভাবনা হচ্ছে এত। আর গ নম্বর, উৎপাদন কাজে নিয়োজিত নয় এর সম্ভাবনা। তো উৎপাদন কাজে নিয়োজিত নয় মানে এখানে থাকতে পারবে না, তাহলে কোথায় থাকতে পারে? ব্যবস্থাপনায় হোক, পরিদর্শক হোক, অথবা অফিসিয়াল কাজে হোক, কোনো সমস্যা নাই, শুধু উৎপাদন কাজে হবে না, ঠিক আছে? তো তাহলে বাকি তিনটা স্ট্রাকচারে বা তিনটা ক্লাসে যারা আছে তাদের যে কোনো একজন হইলে হবে। তো অনুকূলে আছে বাকি তিনটা গ্রুপের মানুষজন, অর্থাৎ 157 যোগ 52 যোগ 215, আর নিচে মোট ঘটনা হচ্ছে 1897, যোগ বিয়োগ করলে অ্যান্সার চলে আসবে। আমাকে বলো নিয়ম কি সবাই বুঝতে পারছো? বুঝছি, অনেক ইজি কোয়েশ্চেন না? হ্যাঁ, ওকে, লেখো। কোনো প্রশ্ন থাকলে বলো। কোনো প্রশ্ন আছে? ওকে, উঠাই। এটা আমাদের 11 নম্বর প্রশ্ন ছিল। কোয়েশ্চেন নাম্বার 11। আচ্ছা, ওকে, এবার আমরা নেক্সট প্রশ্নে যাই তাহলে। 11 পরে 12 নম্বর প্রশ্নে। 11 শেষ? আচ্ছা, এক্ষেত্রে ব্যবস্থাপনায় এবং উৎপাদন কাজে নিয়োজিত এর সম্ভাবনা কত, তাই না? তো
তাহলে হচ্ছে তোমার এই জায়গায় আলাদা আলাদা লোক, তো সব লোক সব আলাদা না, ব্যবস্থাপনায় যারা আছে তারা তার উৎপাদন কাজে নাই, বুঝছি, তো এই জন্য এখানে এবং শব্দটা আসবেই না আসলে। হ্যাঁ, আচ্ছা, ওকে, তাহলে আমরা নেক্সটে যাচ্ছি। নিয়ম তো বুঝছি সবাই? ঠিক আছে, দেখো 12 নম্বর প্রশ্ন। হ্যাঁ, ওকে, দেখো 2000 লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার, তার মানে এখানে মোট ড্রাইভার হচ্ছে 2000 জন, 1 বছরে নিম্নলিখিত সংখ্যক ট্রাফিক আইন ভঙ্গ করে। তো এখানে ট্রাফিক আইন ভঙ্গ করে নাই 1910 জন, একটা ভঙ্গ করছে 46 জন, দুইটা ভঙ্গ করছে 18 জন, এভাবে 4-এর অধিক ভঙ্গ করছে মাত্র 5 জন। এখানে ব্যাপার যেটা, যদি ট্রাফিক আইন বেশি ভঙ্গ করে তাহলে কিন্তু পরের বার জরিমানা বেড়ে যায়। হ্যাঁ, যতবার ভঙ্গ করবা সেই আকারে জরিমানা বাড়বে। আচ্ছা, তো ক নম্বর প্রশ্ন, একজন ড্রাইভারকে দ্বৈতভাবে নির্বাচন করলে ড্রাইভারটি একবার আইন ভঙ্গ করার সম্ভাবনা কত? তাহলে মোট হচ্ছে 2000, তাই না? আর একবার ভঙ্গ করছে কয়জন? 46 জন, 46/2000, তো 2 দ্বারা কাটাকাটি করলে 23/1000। ওকে, খ নম্বর, ড্রাইভারটি 4-এর অধিকবার আইন ভঙ্গ করার সম্ভাবনা কত? তো 4-এর অধিকবার ভঙ্গ করছে কয়বার, কয়জন? 5 জন, আর মোট ড্রাইভার হচ্ছে 2000, তাহলে 5-4 20 আর 0 2টা, 1/400, 400 হচ্ছে সম্ভাবনা। ঠিক আছে, খুবই ইজি প্রশ্ন, 1/400, এটা হচ্ছে আমাদের খ নম্বরের জন্য সম্ভাবনার কেস। বুঝছো না, বুঝো নাই? আচ্ছা, কোনো প্রশ্ন আছে? দেখে বলো, কোনো প্রশ্ন আছে? নাই, ওকে, ক গেল, খ গেল, ঠিক আছে। তারপরে আমরা নেক্সট কোশ্চেনে আসি। লেখা শেষ কিনা? লেখা শেষ করো, লেখার কি আছে এখানে? খ 12 খ শেষ। আচ্ছা, তাহলে নিয়ম তো বুঝতে পারতেছি, মানে অনুকূল ঘটনা বাই মোট ঘটনা, কাজ শেষ, সিম্পল হিসাব। আচ্ছা, ওকে, নেক্সটে গেলাম। দেখো, হ্যাঁ, আসো 13 নম্বর প্রশ্ন, একটি মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপের ঘটনাকে প্রবাবিলিটি ট্রি এর সাহায্যে, তো প্রবাবিলিটি তৈরি করো। তো এটা কিভাবে রেডি করবো বলো? আগে কিন্তু মুদ্রা দিতে হবে, পরে হচ্ছে ছক্কা, আগে মুদ্রা পরে ছক্কা। সো এখানে তুমি যদি আগে মুদ্রা লেখো, বুঝছো, মুদ্রা, তার জন্য 2টা রেজাল্ট আসবে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল। এরপরে তুমি চাইলে ছক্কা লিখতে পারো। এই ছক্কার ক্ষেত্রে কিন্তু আবার 6টা রেজাল্ট আসবে। কয়টা আসবে? 6টা। উপর থেকে শুরু করলাম, 1 2, তাই না? আচ্ছা, এখানে একটা সেন্টার পয়েন্ট থাকে সাধারণত, 1 2 3 4, বুঝছো তো, 5 6, ঠিক আছে না? ঠিক নাই বলো? হ্যাঁ, আচ্ছা, এবার আসো, এটা তো হেডের জন্য লিখলা, টেলের জন্য লিখতে হবে না? আচ্ছা, এবার বুঝছো কাহিনী, কোন জায়গায় লিখতে হবে? ওকে, গুড, এই যে তোমাদের মাথায় যথেষ্ট বুদ্ধি আছে, কিছু বুদ্ধি ধার করলাম তোমাদের থেকে। ওকে, তো এভাবে লিখবা, এই যে বুদ্ধি দেখাই দিলাম। হ্যাঁ, সো এবার বুঝো, হেড এখানে 2 3 4 5 6, সেম ভাবে 1 2 3 4 5, আর লাস্ট হচ্ছে 6। খাতায় আঁকো, দ্রুত আঁকো, আর কোনো কাজ কাম তো তোমাদের নাই, আঁকতে থাকো। ওকে, ঠিক আছে, এভাবে একটু গ্যাপ দিয়ে লিখতে হবে আর কি, যা বুঝলা। তো মুদ্রা হেড, ছক্কায় 1 H1, তারপর H2,
H3 H4 H5, হ্যাঁ, আর H6, ঠিক আছে। আর যদি এখানে বলে এবং নমুনা ক্ষেত্রটি লেখো, তো সেটার জন্য কিন্তু আলাদা করে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। টেল 1, টেল 2, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। টেল 3, টেল 4, টেল 5, টেল 6, ঠিক আছে। নমুনা ক্ষেত্রটি এটা হচ্ছে যদি চাইবে তো অবশ্যই প্রশ্নে, সে তখন গুছিয়ে লিখতে হবে। সমান H1 H2 H3 H4 H5 H6 টেল 1 টেল 2 টেল 3 টেল 4 টেল 5 টেল 6। ঠিক আছে, বুঝছি। আচ্ছা, তো এই হচ্ছে কথা। আসছো নি নমুনা ক্ষেত্রে লিখে বলো। পেন্সিল দিয়ে করার কিছু কি নোট স্কুলে বলছে তোমাদের? বলার কথা না, কলম দিয়ে করতে পারো বা পেন্সিল দিয়ে চেলে করতে পারো বক্সটা, যদি তাইলে মুছামুছির ক্ষেত্রে সুবিধা, যে ভুল হইলে তাই না। তো আমাদের আজকে দেখবে যে 4 বার হচ্ছে মুদ্রা নিক্ষেপের একটা কোশ্চেন আছে, হ্যাঁ, এটা গত ব্যাচে আঁকছিলাম। সো 4 বার, ঠিক আছে, কাবজাব আছে, এটা তোমাদের দেখাই দিচ্ছি নি, আজকেও দেখাবো। আচ্ছা, নমুনা ক্ষেত্রে লিখতে হয় না, বাট আসলে পরীক্ষায় হলে চাইবে, পরীক্ষায় ওইভাবে লিখে দিবে, ঠিক আছে। ওকে, নিয়ম কি বুঝছো সবাই? আচ্ছা, এখন চলো নেক্সটে যাচ্ছি। লেখা হয়েছে সবার? এটা হচ্ছে 13 নম্বর প্রশ্ন। এখন যদি প্রশ্নে আগে ছক্কা বলতো পরে মুদ্রা বলতো, উদাহরণে যে কোশ্চেনটা দেওয়া, তাহলে আগে ছক্কাটা লিখতে হইতো, এরপরে কি মুদ্রাটা লিখতে হইতো। আর এগুলো পেন্সিল দিয়ে আঁকাটাই ভালো হবে, কারণ দেখা যাচ্ছে যে হিজিবিজি হইতে পারে, তাই না, আবার মোছা লাগতে পারে, তাই না, তো সমস্যা আছে কিছু। ওকে, তো তোমাকে যদি এবার বলি, ধরো এক্সট্রা 2টি ছক্কা নিক্ষেপে, শোনো, নমুনা ক্ষেত্র তৈরি করো। বলো, এই কোয়েশ্চেন যদি বলা হয় 2টি ছক্কা নিক্ষেপে নমুনা ক্ষেত্র, তখন কিভাবে করবো বলো? কে পারবা? 2টি ছক্কা নিক্ষেপে মানে 36টা নমুনা বিন্দু আসবে। কয়টা আসবে? একবার নিক্ষেপ করলে 6টা আসে, 2বার নিক্ষেপ করলে কয়টা আসবে? 36টা। 1 2 3, ওকে, হ্যাঁ, লিখে লিখে আঁকবো, আর কি করার আছে, কিভাবে আঁকবো। 1 3 5 6, ওকে। তো দেখো, আমি একটু বেসিকটা দেখাই দিই। বলো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ঠিক আছে। ওকে, তো এই হলো 6টা ক্ষেত্রে, হ্যাঁ, এটা দিয়ে দাগ দিই, দেখতে সুন্দর লাগবে। ওকে, সুন্দর মতো দেখতে, কত সুন্দর একটা বক্স করে ফেললাম। থাকুক থাকুক, এবার আসো, প্রথমে হচ্ছে 1 উঠবে, পরে 1, রো কলাম সাধারণত মেনটেন হয়, আগে রো এরটা হিসাবে, তাহলে 1 2 2 1 না কিন্তু, 1 3 1 6, তারপর কত 6 6, এটা কত হবে 5 5 4 4 3 3 2 2, বাকিগুলো লিখতে পারবো না, বুঝাই শোনাই। টোটাল কয়টা আসবে? 36টা। এভাবে এটা হচ্ছে নমুনা ক্ষেত্র ছক আকারে। এই সিস্টেমটা কোন আকার বলো তো? ছক। তোমরা যেরকম প্রবাবিলিটি ট্রি শিখছো, এখানে তো 36টা আঁকতে গেলে প্রবাবিলিটি ট্রির মাধ্যমে কাহিনী বুঝছো কিরকম হবে, 1-এর জন্য 6টা সেখান থেকে আসবে, তো তোমার পুরো ঘর এমনি করে ঘুরবা, মানে বুঝো নাই, মানে যদি তুমি ছকের মতো আঁকতে চাও, এখানে 1, এই 1-এর জন্য তোমার 6, বুঝছো, 2,
3 এভাবে গোল আকারে দিয়ে, বুঝছো, একটা ছক্কার জন্য, তাই না? তো এখানে যদি না আবার কয়টা, 1 2 3 4 5 6, বুঝছো তো, 5 6, তো এটা হইলে তো ব্যাপক ভেজাল হয়ে যাবে, আর সেটাই ছক সিস্টেমে খুব সুন্দর মতো হয়ে যায়। তো এটাকে আর প্রবাবিলিটি ট্রি এর মাধ্যমে বলবে না ডেফিনেটলি, তো এটা ছক সিস্টেমে আমরা দেখাই দিলাম। তো সুতরাং নির্ণেয় নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র সমান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে 1 1 1 2 1 3, তাই না? তারপর হচ্ছে কি 1 4 1 5 1 6, ঠিকই না? ডট ডট লাস্টে হচ্ছে কত 6 6, সবগুলো তুমি লিখবা, 36টা লিখবা। তো কয়টা লিখতে হবে? 36টা। এই হচ্ছে দুইটি ছক্কা নিক্ষেপে নমুনা ক্ষেত্র তৈরি সিস্টেম, এবং সেটা ছকের মাধ্যমে। এটা হচ্ছে কি প্রবাবিলিটি ট্রি বলবে না, ছকের মাধ্যমে আমরা বের করলাম। হ্যাঁ, এভাবে লিখছে 1 1, হ্যাঁ 1 2, এভাবেও লেখা যায়। এখন হচ্ছে হ্যাঁ, এখন হচ্ছে দুইটাই করা যাবে। আর বইগুলোতে তো আমাদের উদাহরণে যত প্রশ্ন দিচ্ছে সেখানে তো এই সিস্টেমে দিছে সবগুলা, বুঝছো না? হেড 1 টেল 1 এভাবে দিছে না, কমা তো দেয় না, কমা বা ব্র্যাকেট দিয়ে দেয় না। তো এখানে সংখ্যার ক্ষেত্রে তুমি এরকম কমা দিয়ে এভাবে লিখতে পারবা, ঠিক আছে? আর এইভাবেও লেখার সিস্টেমটা বইতে আছে। এখন দুইটাই করা যাচ্ছে, বুঝতে পারছি। তারপরেও স্কুলে স্যার একবার দেখায় রাখবা যাতে মানে কোনো সমস্যা না হয়। ওকে, তবে এইভাবে লিখলেই সবচেয়ে ভালো হয় আসলে, ব্র্যাকেট দিয়ে কমা দিয়ে, কথা বুঝছো? কোনভাবে লিখলে? ব্র্যাকেট দিয়ে লিখলেই সবচেয়ে ভালো হয়। মানে এই নিয়ম, এভাবে লেখাটা আর কি আমরা কলেজে ফলো করি সবসময়, কলেজের ব্যাচগুলোতে আমরা এই সিস্টেমে লেখাই। আর স্কুলের বইতে দেখলাম আমি এইভাবে সবগুলো করা, তো সেই উদাহরণের পাটে এই জন্য এইভাবে লিখে দেওয়া হয়েছিল, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ওই ছকের ভিতরে যে লেখাগুলো লিখবা সেগুলো কিন্তু তোমার হচ্ছে কি হয়ে যাবে, এই যে এভাবে হয়ে যাবে 6 6, এভাবে হয়ে যাবে, বা 5 5, এভাবে হয়ে যাবে, বুঝছো? হ্যাঁ, তো সাধারণত ওইটাই প্রেফার করা হয় এখন। তারপরেও দেখা যাচ্ছে স্কুলে একবার টিচারকে দেখায় রাখবা যে এভাবে আসলে এটার ক্ষেত্রে আমরা কি বইয়ের মতো করে লিখবো নাকি কমা দিয়ে লিখবো, কোনটা হইলে সমস্যা নেই। বলবে দুইটা যদি বলে যে ঠিক আছে তাহলে তো ওকে। বুঝছি? আচ্ছা, ওকে, দেন নেক্সটে আসি। কোনো সমস্যা আছে? আচ্ছা, ওকে, নেক্সট কোয়েশ্চেনে আসি। 14 পরে এই যে 13 পরে 14, প্রবাবিলিটি ট্রি এর সাহায্যে নিচের ছকটি পূরণ করুন। প্রবাবিলিটি ট্রি এর সাহায্যে নিচের ছকটি পূরণ করো। কোয়েশ্চেন নাম্বার 14, বুঝো, খুব সহজ কথা। বলো, একবার মুদ্রা নিক্ষেপে সকল সম্ভাব্য ফলাফল কি হেড আর টেল? তাহলে টেল ওঠার সম্ভাবনা কত? 1/2। ওকে, দুইবার মুদ্রা নিক্ষেপে সম্ভাব্য ফলাফল হেড টেল। আচ্ছা, প্রথমে হবে হেড হেড, তাই না? তারপর হেড টেল, টেল হেড, টেল টেল। ওকে, তাহলে এখানে বলো ওয়ান হেড, এটা কি এখানে আসছে? আসছে? কই আসছে দেখাও। ওয়ান হেড এটা কি আসছে? না, তাহলে অনুকূল ঘটনা এখানে 0, মোট ঘটনা হচ্ছে 4। হ্যাঁ, আবার বলো। ওয়ান হেড দ্বারা তো কি বুঝায়? ওয়ান, আচ্ছা ওকে, আচ্ছা সেক্ষেত্রে এখানে আছে। ওকে, তোমার কথা বুঝছি। দেখো, আমরা যখন এই যে, আচ্ছা এটার ক্ষেত্রে তুমি যদি ওইভাবে ব্যাখ্যা করো যে পি অফ, হ্যাঁ, একটি হেড, যদি এটা বলো তাহলে আমাদের একটি হেড কোথায় আছে? এখানে আছে, এখানে আছে, 1/2 হয়, এরকম না? আর তুমি যদি নর্মালি বলো যে পি অফ ওয়ান হেড, এটা তো অ্যাকচুয়ালি
হচ্ছে আমরা তো জানি যে এই যদি 1 আর হেড নিক্ষেপ করা হয় তাহলে এই 1 হেড এই আকারে কোনোটা তো রেজাল্ট আমার কাছে নাই। আচ্ছা বইয়ের উদাহরণে আচ্ছা দাঁড়াও ওকে আচ্ছা ঠিক আছে তাহলে বইতে হ্যাঁ উদাহরণ পাঠে যেহেতু এটা ইউজ করছে অলরেডি যে 1 টেল এটা হচ্ছে মূলত একটি টেল এটাকে বুঝাইছে তাইলে এভাবে এটাকে এক্সপ্লেনেশনে ধরতে হবে কথাটাই বুঝছো। তবে সাধারণত যদি মানে বইতে যদি ওটা দিয়ে দেওয়া না থাকতো তাহলে 1 হেড পি অফ 1 হেড মানে হচ্ছে 1 আর হেড এই জিনিসটা ভিতরে যা আছে তাকেই বুঝাবে সাধারণত কি তুমি যেটা সম্ভাবনা বের করো যেমন ধরো আমরা বলছিলাম পি অফ রেড বল হওয়ার সম্ভাবনা তো সেখানে তো এই হুবহু ওই রেড বল থাকতে হয় তাই না। সো 1 হেড বলতে কি আমাদের এখানে যে 1 হেড এই রেজাল্টটা এখানে আছে কিনা তো সেই রেজাল্টটা তো এখানে নাই সেই হিসেবে আমি তখন বললাম যে এখানে অনুকূল ঘটনা হচ্ছে 0 কেন 1 হেড বলতে এখানে কোনো কিছু ছিল না। আচ্ছা তবে বইতে উদাহরণে এই জিনিসটাকে এভাবে দিচ্ছে যে 1 হেড বলতে একটি হেড এই জিনিসটা বোঝাচ্ছে কি কোনটা বোঝাচ্ছে একটি হেড তাহলে একটি হেড সেটা বুঝাইলে তাহলে রেজাল্টটা এখানে আসবে যেহেতু বইতে আমাদের উদাহরণে এভাবে এক্সপ্লেন করে দিচ্ছে তাহলে একটি হেড এখানে কোথায় কোথায় আছে এখানে আছে আর এখানে আছে আর এখানে হচ্ছে কয়টা হেড আছে 2টা হেড তাহলে ওইটা নেওয়া যাবে না তাহলে 2/4 ওকে 1/2 আচ্ছা ঠিক আছে এরপর আসো হেড টেল আমাদের এখানে হেড টেল কয়টা আছে একটা আর টোটাল হচ্ছে কয়টা 4টা 1/4 ওকে তারপর তিনবার মুদ্রা নিক্ষেপে সেটা তো তোমরা লিখতে পারবা তাই না ওকে তো সেটা আমরা SW দিলাম সেটা বাসায় করে ফেলিও তাহলে ওকে বুঝছি সবাই ঠিক আছে ওকে লেখা শেষ করো এটা ছবি একটু গ্রুপে দিয়ে দিই এটা আচ্ছা শেষ লেখা কোনো প্রশ্ন আছে দেখে বলো কোনো প্রশ্ন আছে হ্যাঁ নাই নেক্সটে যাচ্ছি কোনো প্রশ্ন আছে কিনা বলো নাই ওকে দেখো এই যে 15 নম্বর প্রশ্ন চলো আমরা করার চেষ্টা করি কোশ্চেন নাম্বার 15 হ্যাঁ দেখো ঢাকা হতে একজন লোকের হ্যাঁ প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে এই দুইটা ডাটা বের করতে বলছে তো আমরা লেখা শুরু করি একজন লোকের ঢাকা হতে সে কোথায় যাবে রাজশাহীতে যাবে ঢাকা হতে রাজশাহী সে কিসে যাবে ট্রেনে যাবে ঢাকা হতে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/9 ঠিক আছে ঢাকা হতে রাজশাহী কিসে যাওয়ার সম্ভাবনা বলো ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত 5/9 তাহলে বলো ট্রেনে নয় তাহলে ওই পুরো ঘটনার আইডিয়া 1 থেকে 5/9 মাইনাস করো 4/9 ঠিক আছে কিনা বলো রাজশাহীতে সে কিসে গেছে এই যে ট্রেনে নয় এটা সম্ভাবনা হচ্ছে 4/9 আচ্ছা তারপর বলতেছে রাজশাহী হতে দিনাজপুরে রাজশাহী হতে কোথায় বলো দিনাজপুর কিসে যাবে দিনাজপুর বাসে যাবে তার সম্ভাবনা 2/7 ঠিক আছে তো এখন যদি বলি বাসে নয় এটা সম্ভাবনা 1 মাইনাস 2/7 তাহলে কত আসে 5/7 আচ্ছা এই জিনিসটা অবিকল আবার এই পাশে বসে যাবে বুঝছো না বুঝো নাই বলো ঠিক আছে লেখা শেষ করছো আচ্ছা এই হচ্ছে আমাদের প্রবাবিলিটি ট্রি এবার আমাদের প্রথম প্রশ্ন আচ্ছা আমি এটা বড় করে দিচ্ছি কারণ আমি এখানে প্রশ্নের সামনে উত্তর লিখে দিব আসো
লোকটি ঢাকা হতে রাজশাহী ট্রেনে নয়, ঢাকা হতে রাজশাহী ট্রেনে নয়, তার সম্ভাবনা হচ্ছে 4/9। এবং রাজশাহী হতে দিনাজপুরে বাসে যাওয়ার সম্ভাবনা, বাসে থেকে দিনাজপুরে বাসে যাওয়ার সম্ভাবনা 2/7, 2/7 যাওয়ার সম্ভাবনা সমান হচ্ছে। তো দুইটাই স্বাধীন ঘটনা, 8 নং আর 7 নং 63, দুইটা স্বাধীন ঘটনা, এটার উপর এটা কোনো নির্ভরশীল না। স্বাধীন ঘটনার ক্ষেত্রে সবসময় গুণ হয়। আচ্ছা, অধীন ঘটনা হচ্ছে যদি একটার উপর আরেকটা নির্ভরশীল হয়। এখন এক্ষেত্রে এই ঘটনার ক্ষেত্রে তো অধীন হচ্ছে না, আসলে অন্য অন্য ক্ষেত্রে সেটা অধীন হতে পারে। ঠিক আছে, যেমন ধরো তোমাদের ক্ষেত্রে তুমি যদি কোনো একটা প্রোগ্রামে যাও, তোমার কোনো একটা ক্লোজ বান্ধবী সে গেলে তুমি যাও, এরকম ব্যাপারটা তুমি বলো যে তুই যদি যাস তাহলে আমিও যাবো, তার ওর যাওয়ার উপর তোমার যাওয়াটা নির্ভরশীল হচ্ছে, তাই না? তো এরকম একটার উপর যদি অন্যটা নির্ভরশীল হয় তাহলে সেটাকে আমরা অধীন ঘটনা বলি। আচ্ছা, স্বাধীন ঘটনা, অধীন ঘটনা। অধীন ঘটনার ক্ষেত্রে তো এই স্বাধীন ঘটনার ক্ষেত্রে আমাদের সম্ভাবনার ক্ষেত্রে গুণ আসে, আর অধীন ঘটনার কেসগুলো আমাদের এসএসসি লেভেলের ব্যাখ্যা দেওয়া নাই। তো এখানে আরো অনেকগুলো ফর্মুলা আছে, সূত্র আছে, আর সেটার ব্যাখ্যাগুলো সবগুলো তোমরা কলেজ ম্যাথে গেলে পাবো, বুঝছো? আর সেগুলো হচ্ছে যদি দেখতে চাও তাহলে সম্ভাবনা আমাদের ইউটিউবে একটা প্লে লিস্ট রেডি আছে, হ্যাঁ, কলেজের ব্যাচের, সেটা দেখলে তুমি এরপরে সব আইডিয়া জানতে পারবে আর কি, যে কোন ক্ষেত্রে কি। আর ওইখানে আবশ্যক হিসাব কিতাবগুলা এই এনসিআর দিয়ে করতে হয়, অনেকগুলো জিনিস ব্যাখ্যাগুলোতে কমপ্লিকেটেড ব্যাখ্যাগুলো শুরু হয়। হ্যাঁ, তো যদি কেউ শিখতে চাও তাহলে সেটা ইউটিউবে আমাদের প্লে লিস্টটা দেখলে হবে। আসো, খ নম্বর প্রশ্ন, লোকটি রাজশাহী ট্রেনে, ঢাকা থেকে রাজশাহী ট্রেনে 5/9, কিন্তু দিনাজপুরে বাসে না যাওয়ার, দিনাজপুরে রাজশাহী থেকে দিনাজপুরে বাসে যাবে না, তাহলে তার সম্ভাবনা 5/7 সম্ভাবনা। তো সমান হয়ে গেল আমাদের 25/7 নং কত? আচ্ছা, 7 নং 63 লিখি নাই, 7 নং 63, ঠিক আছে, বুঝছি। ওকে, অ্যান্সার। এটা ইম্পর্টেন্ট অনেক, প্রবাবিলিটি ট্রি এর এই পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে অথবা থাকবে না, এখানে দুইটা আলাদা ঘটনা আলাদাভাবে আসছে এবং নিজস্ব অথবা এবং এর ব্যাখ্যাগুলো আসলে ওই তোমাদের সেটের হিসাবটা পড়ানো হয় না, তো সিলেবাসে না থাকার কারণে ওগুলাতে এই ব্যাখ্যাগুলো বেশি ছিল। হ্যাঁ, এখন ওগুলো আমি দেখি টেস্ট পেপার করানোর সময় আবার বলে দিই। তো মূল ঘটনা হচ্ছে এখানে আসলে সবসময় গুণই হচ্ছে, আর অথবার বেলা হচ্ছে এখানে যোগ হচ্ছে। অথবা থাকলে কি হচ্ছে? যোগ হচ্ছে। আর এবং থাকলে কি হচ্ছে? গুণ হচ্ছে। এইটাই জাস্ট এখন এইটুকু আইডিয়া থাকলেই হয়ে যাচ্ছে আপাতত। আচ্ছা, কথা কি বুঝছি সবাই? তবে সামনে আমি যখন রিভিশন নিব তখন আমি এটাতে, আর রিভিশনে তো আসলে এই অধ্যায় আর পড়ানোর কিছু নাই, তখন আমি আর অ্যাডভান্স জিনিসপাতি দেখাবো না, এটার পরিকল্পনা আছে। কারণ একবার শেষ হয়ে গেলে পরের বার দেখানোর সময় আরো এক্সট্রা জিনিস দেখানো যায়, কিন্তু আগে একবার শেষ করতে হবে। কেন শেষ করতে হবে বুঝছো তো? যাতে অ্যাটলিস্ট একটা স্যাটিসফ্যাকশন থাকে যে সিলেবাসটা, বইটা একবার শেষ হয়ে গেছে। কারণ না হলে ওই যে পরীক্ষায় এই আছে সেই আছে নানা রকমের টেনশন কাজ করে, তাই না? ওকে, সো এই জন্যে তোমাদের রিভিশনে এই জিনিসগুলো আমরা আরো অনেক কিছু এক্সট্রা করে দেখাবো, মানে যে এই রিলেটেড যা যা সম্ভব। যেমন সম্ভাবনা অধ্যায়ের বইয়ের অঙ্ক আর রিভিশনে দেওয়ার কিছু নেই, জাস্ট একটু শর্ট দুই একটা ম্যাথ করানোর পরে এক্সট্রা জিনিসপাতিগুলো তখন আলোচনায় চলে আসবে, টেস্ট পেপার থেকে শুরু করে আদার্স জিনিসগুলো, বুঝছো? আর এর আগে এখন বইটা একবার শেষ করে ফেলতে পারলে একটা কনফিডেন্স কাজ করবে যে না, আমার বইয়ের সব অঙ্ক আমি পারি, বা এখানে দুইটা অঙ্ক ভেরিয়েবল আছে সম্ভব প্রবাবিলিটি, একটা হচ্ছে কি 2 রকমের ম্যাথ বেশি আসবে সৃজনশীলে, একটা হচ্ছে প্রবাবিলিটি ট্রি, তাই না, যেটা হচ্ছে মুদ্রা বা ছক্কা দিয়ে আসবে কনফার্ম, আর একটা হচ্ছে এই টাইপের ম্যাথ, এর বাইরে তো আর কোনো বড় অঙ্ক নাই, তাই না? আর কনসেপ্টে যাতে আরেকটু ক্লিয়ার হয় এরকম কিছু কোয়েশ্চেন আমি আরো করাবো সামনে, হ্যাঁ, সেটা তখন হচ্ছে ওয়েট করতে হবে। আচ্ছা সবাই দেখো, প্রথম মুদ্রা, হ্যাঁ, এটা গতকালকের ব্যাচে আঁকছিলাম সময় নিয়ে, যে এল আর সি, তারপর এল এর জন্য দ্বিতীয় মুদ্রা এল এবং সি, তারপর এই এল এর জন্য তৃতীয় মুদ্রা এল এবং সি, এবং এল এর জন্য চতুর্থ মুদ্রা এল এবং সি, ঠিক আছে? সেখান থেকে ঘুরাই ঘুরাই আমরা লাস্ট পর্যন্ত আসছি, বুঝছো? এটা বইয়ের প্রশ্ন। হ্যাঁ, তাতে উঠো, তাতে উঠো, হ্যাঁ দ্রুত উঠাই। তাড়াতাড়ি উঠাও, কোনো প্রশ্ন থাকলে বলো। শান্তি নাই। এই দেখো, একটি ছক্কা এবং 2টি মুদ্রা, ময়মনসিংহ বোর্ড 23,
মানে কয়টা হচ্ছে বুঝছো? 2 দুগুণে 4, 4 6 24টা নমুনা ক্ষেত্র, একটি ছক্কা দুইটি মুদ্রা। চিত্রটা দেখতে এরকম, একটি ছক্কা দুইটি মুদ্রা আঁকছে কেমনে? সো এখন এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 23-এ আসছে। এখন এগুলা যেহেতু এখানে দিছে, এগুলা হচ্ছে আমি এটাও ছবি তুলে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি। এগুলা কি করবা? টেস্ট পেপারের প্রশ্ন, সো গুরুত্ব সহিত করতে হবে, কোনো মিস করা যাবে না। হ্যাঁ, এসডব্লিউ তো করতে হবে না, এগুলা বোর্ড পরীক্ষা আসা প্রশ্ন। টেস্ট পেপারের পার্ট আর কি, বই থেকে, টেস্ট পেপার থেকে। টেস্ট পেপার তো সবাই কিনছো, প্লাস হচ্ছে এখানে দিয়ে দিলাম। আচ্ছা, ওই তো অ্যাভারেজলি সবগুলো হয়েছে, আর নাই তেমন। মানে সহজ সহজ গুলো আর কি আসে না। লেটেস্ট প্রশ্ন অনেক আগের মতো, এগুলো পুরোনো কোশ্চেন। লেটেস্ট প্রশ্ন দেখতে হবে, বিবেচনা করতে হবে, বুঝছো? পুরাতন প্রশ্ন সহজ আবার 20 সাল, 19 সাল, 18 সাল এগুলো প্রশ্ন সহজ, একদম সহজগুলো। কিন্তু 24 সাল, 23 সালে প্রশ্ন কিন্তু কঠিন। তাহলে তোমাদের বার্তা তোমরা হচ্ছে কত সাল? 26 সাল। তাহলে তো স্বাভাবিক কঠিন হবেই এটা। ওইরকম করে ছোট জিনিস আর আসবে না আর কি, কারণ অলরেডি ছোট জিনিসগুলো তো চলে আসছে, বুঝছো না? তো এই জন্য ছোট জিনিস দেওয়ার মতো সুযোগ নেই। আচ্ছা, তো দেখো এখানে গ নম্বর প্রশ্নটা একটু আমরা করে দিই। আচ্ছা, গ নম্বর প্রশ্নটা আমি একটু মুখে বলে দিই, দেখো শোনো। দেখাও যে মুদ্রাটি n সংখ্যক বার নিক্ষেপ করলে সংঘটিত ঘটনা 2 টু দি পাওয়ার n। বুঝো, আমরা লিখবো এভাবে যে মুদ্রাটি একবার নিক্ষেপ করলে সংঘটিত ঘটনা কত? 2 না? সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 1। 2 বার নিক্ষেপ করলে সংঘটিত ঘটনা কয়টা আসে? 4 আসে না? সমান 2 স্কোয়ার। 3 বার নিক্ষেপ করলে সংঘটিত ঘটনা 6টা আসে না? 2 কিউব। তারপর এভাবে সরি 8 আসবে, তাই না? 2 কিউব। তারপর ডট ডট ডট, এভাবে 2 লাইন ডট ডট দিবা। সুতরাং n তম বার নিক্ষেপ করলে সংঘটিত ঘটনা 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার, এই যে একবারের জন্য 2 টু দি পাওয়ার 1, এটা ইংলিশ লিখবা, একটা ইংলিশে লিখবা। 2 বারের জন্য 2 টু দি পাওয়ার 2, 3 বারের জন্য 2 টু দি পাওয়ার 3। তাহলে n তম বারের জন্য কি হবে? 2 টু দি পাওয়ার n। হিসাব শেষ, প্রমাণিত। n তম বারের জন্য কি আসবে? 2 টু দি পাওয়ার n। তাহলে এই হচ্ছে আমাদের কাজ কমপ্লিট। মাথায় ঢুকছে? আচ্ছা, সো এটা গেল। এবার আসো 18-র, হ্যাঁ লিখে নিবা যে গ নম্বর প্রশ্ন কি? মুদ্রাটি n সংখ্যক বার নিক্ষেপ করলে সংঘটিত ঘটনা 2 টু দি পাওয়ার n, সেটা লিখতে বলছে। এর আগে তাহলে ইন্ট্রোডাক্টরি পার্ট লিখবা, যেখানে মুদ্রাটি একবার নিক্ষেপ করলে সংঘটিত ঘটনা l, c, তাই না? তো সুতরাং একবার নিক্ষেপে সংঘটিত ঘটনা সমান 2 সমান 2 টু দি পাওয়ার 1। 2 বার নিক্ষেপে 4 সমান 2 টু দি পাওয়ার 2। এভাবে আর কি বেসিকটা আসলো, বুঝছো? তো এটা আমি দেখছিলাম মনে অনেক আগে হচ্ছে এই প্রমাণটা আসতো, কিন্তু এখন তো সহজ কোশ্চেন কি দিবে, এটা তো তেমন কঠিন কিছু না। এই জন্য বড় বড় প্রশ্নগুলো দিচ্ছি, সম্ভাবনায় বড় বড় প্রশ্নগুলো ওই যে বানায় দিচ্ছে। আর বানানোর বলতে বইয়ের মধ্যে একটু আসতে প্লাস চিন্তা করে দিচ্ছে। সো এই জন্য ছকটা তোমরা দিয়ে আঁকিও, পেন্সিল দিয়ে, যাতে কাটাছেঁড়া করলেও সুন্দর হয়, তাই না? নাইলে কলম দিয়ে আঁকলে তার মোছা যাচ্ছে না, তখন তো সমস্যা। ওকে, এবার আসি 18 নম্বর। 18-র গ, এটা জাস্ট একটু করাইলে আমাদের আজকে ক্লাস শেষ। 18-র গ, যদি প্রতিস্থাপন না করে, ধরো একটা বক্সের ভিতর 10টা লাল বল আছে, তুমি যদি একটা বল নিয়ে নাও, তাহলে বক্সের ভিতর বল কয়টা থাকবে? 9টা হয়ে যাবে, কমে যাবে না? এটাই প্রতিস্থাপন না করলে বল সংখ্যা কমতে থাকবে। প্রতিস্থাপন না করলে বল সংখ্যা কি? এই কথাটা প্রথমে লিখতে হবে যে প্রতিস্থাপন না করলে, এটা কিন্তু পরীক্ষায় আসছে, এখানে টেস্ট পেপারে দেখছি আমি কয়েকবার আসছে। না করলে বল সংখ্যা, হ্যাঁ কোশ্চেনটা পড়ো, হ্যাঁ কোশ্চেনটা পড়ো। প্রতিবারে একটি করে, কোশ্চেনটা পড়ো।
কমতে থাকবে। আচ্ছা, এবার কোশ্চেনটা আসি, দেখো একটা ঝুড়িতে 8টা লাল বল, 10টা সাদা বল এবং 7টি কালো বল আছে, মানে কালো মার্বেল আছে। দৈবভাবে একটি মার্বেল নেওয়া হলো। যদি প্রতিস্থাপন না করে একটি করে পরপর 4টি মার্বেল তোলা হয়, মানে কি প্রথমবার একটা মার্বেল তুলছো, হাতে রাখি দিছো, সেটা আর বক্সে রাখো নাই, তারপর আরেকবার মার্বেল তুলছো, পরপর 4বার তুলছো, হাতে রাখি দিছো, তারপর আরেকটা মার্বেল তুলছো, হাতে রাখি দিছো, তারপর আরেকটা মার্বেল তুলছো, এভাবে 4বার তুমি 4টা মার্বেল তুলছো। তাহলে যেহেতু হাতে রাখি দিছো, তাহলে মোট মার্বেল যদি আগে 50টা থাকে, তাহলে একটা হাতে রাখি দেওয়ার কারণে মার্বেল এখন কয়টা হয়ে গেল? 49। দ্বিতীয়বারেও 49, তৃতীয়বারে 48, এরপরে বা 47, একটা একটা করে কমে গেল। ঘটনা বুঝছি? এটা হচ্ছে এই বেসিকটা। আচ্ছা, তো প্রতিস্থাপন না করলে বল সংখ্যা প্রতিবারে একটি করে কি কমতে থাকবে। আচ্ছা, তো সবগুলি মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা কত? কি লাগবে আমাদের? সাদা হওয়ার সম্ভাবনা। প্রতিস্থাপন না করলে বল সংখ্যা, আচ্ছা বল বলতে মার্বেল সংখ্যা হবে, বলের জায়গায় কি হবে করলে মার্বেল সংখ্যা, তাই না? মার্বেল বলছে যেহেতু, প্রতিবারে একটি করে কি কমতে থাকবে, মার্বেল সংখ্যা প্রতিবারে একটা করে কমতে থাকবে। আচ্ছা, তো প্রথমবারে সাদা মার্বেল হওয়ার সম্ভাবনা, আচ্ছা এখানে মোট মার্বেল কয়টি বলতো? 8 যোগ 10 যোগ 7 সমান কয়টি? 25টি। ওকে, তো প্রথমবারে সাদা মার্বেল হওয়ার সম্ভাবনা, সাদা মার্বেল আছে কয়টা? 10টা, আর এখানে মোট মার্বেল হচ্ছে 25টা, 10/25, কাটাকাটি করবো না, রাখলাম। তারপর বলো, একটা কিন্তু ওই মার্বেলটা কিন্তু আর থলিতে রাখো নাই, ওটা তোমার হাতে রাখি দিছো। প্রথমবার কি একটা মার্বেল তুলছো না, সেটা হাতে রাখি দিছো, সেটাকে থলিতে রাখছো। এটাকে বলে প্রতিস্থাপন না করে। প্রতিস্থাপন করা মানে আগের জায়গায় জিনিসটা আবার রেখে দেওয়া। প্রতিস্থাপন করা মানে কি থলিতে আবার বলটা রেখে দেওয়া। আচ্ছা, তো দ্বিতীয়বারে সাদা মার্বেল হবার সম্ভাবনা বুঝো। এখন তুমি কিন্তু একটা সাদা মার্বেল তুলে ফেলছো, সাদা মার্বেল এখানে কি 10টা আছে নাকি 9টা আছে? অনুকূলে 9টা। আর তাহলে সাদা মার্বেল যদি একটা কমে যায়, যেহেতু একটা আগে থেকে হাতে আছে, তাহলে মোট মার্বেল এখন আর 25টা নাই, সেটা হয়ে গেল 24। ওকে, তারপর তৃতীয়বারে সাদা মার্বেল হবার, আমরা তো সাদা মার্বেলের সম্ভাবনা বের করতেছি, সাদা মার্বেলের সংখ্যাই তো কমবে, কারণ আমি তো বলতেছি সাদা মার্বেল আমি তুলতেছি, সেই সম্ভাবনাটা। কথা বুঝছো? এখন তুমি বলতে পারো যে আমি তো সাদা মার্বেল না তুলে অন্য মার্বেলও হইতে পারে, কিন্তু আমি তো বের করতেছি সাদা মার্বেল হওয়ার সম্ভাবনা, তাহলে অন্য মার্বেল তো আমি এখানে কাউন্ট করতে পারবো না, তাই না? যে সাদা মার্বেল হওয়ার সম্ভাবনা বের করতে গিয়ে আমি কি কালো মার্বেল উপরে লিখতে পারবো? হ্যাঁ, এটা তো সম্ভব না। তো এই জন্য সেভাবে কি আমরা যদি সাদা মার্বেল প্রথমবার তুলে ফেলি, এটা যদি সাদা মার্বেল হয় তার সম্ভাবনা হচ্ছে এত, আমরা ধরে নিলাম সেটা সাদা মার্বেলই হয়েছে, একটা তো আমার হাতে আছে, তাহলে পরের বার কি সাদা মার্বেল একটা কমে গেল, তাহলে ওইটা কি একটা সংখ্যা কমে গেলে সম্ভাবনা ওইটা হয়ে যাবে, নতুনটা হয়ে যাবে, এরকম করে আর কি। 8/23। আর চতুর্থবারে পরপর 4বার যেহেতু বলছে, এটা কিন্তু পরীক্ষায় আসে, সাদা মার্বেল হবার সম্ভাবনা 7/22। এখন দেখো এটা হচ্ছে সবগুলাই আমাদের স্বাধীন ঘটনা বা সহজ কথা। এখানে সুতরাং প্রতিস্থাপন না করে একটি করে পরপর 4টি মার্বেল তোলার সম্ভাবনা, 4টি সাদা মার্বেল তোলার সম্ভাবনা, প্রতিস্থাপন না করে একটি করে পরপর 4টি সাদা মার্বেল তোলার সম্ভাবনা, সমান এই 4টা গুণ হয়ে যাবে। স্বাধীন ঘটনা সবগুলা, একটা ঘটে গেছে, তারপর আরেকটা ঘটছে, তারপর আরেকটা ঘটছে, তো সম্ভাবনা গুণ হয়ে যাবে।
প্রত্যেকটা তো আলাদা আলাদা করে স্বাধীন হয়ে গেছে, প্রত্যেকটা আলাদা আলাদা ঘটনা কি স্বাধীন না? প্রথমটা তো নিয়ে নিছে, এরপরে আবার নতুন করে ঘটনা ঘটছে, প্রত্যেকটা আলাদা আলাদা ঘটনা এখানে। প্রত্যেক চারটা তো একসাথে, যদি আমরা তো একসাথে নিই নাই, যদি একসাথে নিতাম চারটা সেক্ষেত্রে একটা কথা হইতো, কিন্তু আমরা এখানে কি একবার নিছি তারপর আবার নিছি, তাহলে পুরোটাই নতুন সিচুয়েশন, তারপর আবার একটা বল নিছি, পুরোটা একটা নতুন সিচুয়েশন, বুঝছো? এই জন্যে কোনোটা একসাথে ঘটে। যদি আমি বলতাম যে একসাথে দুইটা বল তোলা হইলো, সেই আইডিয়াগুলো আমাদের স্কুল লেভেলে নাই, যে একসাথে যদি আমরা দুইটা বল তুলি, হ্যাঁ, তাইলে শর্তটা কি হবে, সেই ক্যালকুলেশন কিন্তু আমাদের স্কুলের সিলেবাসে নাই, কথা বুঝছো? তো একটা একটা করে বল তোলার ক্যালকুলেশনগুলো আমাদের বইতে আছে। তো এই একই জায়গায় এবং যদি বলতাম যে একসাথে চারটা বল তোলা হয়েছে, চারটা বলই হচ্ছে কি হবে আমাদের লাল হবে, তার সম্ভাবনা কত, তো সেগুলো আমাদের, তাহলে রেজাল্ট কত আসছে 21 বাই কত 1265, বলো। আচ্ছা, তো এখানে এই গুণের যে বেসিকটা সেটা হচ্ছে এখানে প্রতিটা ঘটনা কি ঘটনা বলতো, স্বাধীন ঘটনা। এটা যে হয়েছে এটা আলাদা, এটা হয়ে গেল, তারপরে এই ঘটনাটা ঘটছে, তারপরে ঘটনাটা ঘটছে, তারপরে এই ঘটনাটা ঘটনা, চারটা যখন একসাথে কাউন্ট হচ্ছে একটা পারপাসে, তখন সবগুলো সবসময় গুণ হবে। যেমন যখন তুমি ওই যে ঢাকা থেকে হচ্ছে কক্সবাজারে বাসে বা বাসে নয়, তাই না, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ঘটছে না, প্রত্যেকটা স্বাধীন ঘটনা, সেখানে কি হয়েছে গুণ হয়েছে, তো এখানেও গুণ হয়েছে। এই জন্য তোমাদের বইয়ের যে কেসগুলো আছে এই গুণের কেসটাই শুধু আছে সিলেবাসে। তো সেই হিসেবে এরকম আলাদা আলাদা করে ঘটনাগুলো ঘটলে সম্মিলিতভাবে কি হবে, আমাদের গুণ হবে। তো এটার একটা আইডিয়া হচ্ছে গণনার গুণন বিধি, যেটা এইচএসসিতে যে ডিসকাশনটা শুরু হয়, গণনার কি বিধি, গুণন বিধি। যে যদি কোনো একটা কাজ, এটার স্টেটমেন্টটাকে আমি একটু বলে দিই যেহেতু তোমরা বারবার জিজ্ঞেস করতেছো। স্টেটমেন্ট হচ্ছে এটা, যদি কোনো একটি কাজ একাধিক সেগমেন্টে সংগঠিত হয় তবে প্রতিটি সেগমেন্টের অপশন সংখ্যা গুণ হয়, যেটা হচ্ছে গণনার গুণন বিধি। যদি কোনো একটি কাজ কি হয়, একাধিক সেগমেন্টে সংগঠিত হয় তবে প্রতিটি সেগমেন্টের অপশন সংখ্যা গুণ হয়। তো এই যে আমরা চারটা বল উঠাবো, এটা কি একটা কাজ, এই চারবার উঠাবো, একাধিক সেগমেন্টে আমাদের কি হয়েছে, সংগঠিত হয়েছে, তো প্রতিটি সেগমেন্টের সম্ভাবনা কি হবে, গুণ হবে। যেমন এটার এক্সাম্পল একটা আমি দিতে পারি, ধরো এটা হচ্ছে তোমার বাসা টিবি, সেখান থেকে ধরো যে ম্যাথেটার্সে তুমি আসলা, তার জন্য ধরো যে দুইটা রাস্তা আছে বা তিনটা রাস্তা আছে, ওকে, তিনটা রাস্তা আছে রুট। আচ্ছা, তারপর ম্যাথেটার্স থেকে ধরো বুয়েটে যাবা, সেখানে দুইটা রাস্তা আছে, তাহলে তোমার বাসা থেকে বুয়েটে যাওয়ার জন্য মোট কয়টা রাস্তা আছে, বলো মোট কয়টা রাস্তা আছে, মোট অপশন সংখ্যা কয়টা, কত উপায় যেতে পারবা, মোট কত উপায়ে তুমি যেতে পারবা, এটাই আর কি গণনার গুণন বিধির কনসেপ্ট। আচ্ছা দেখো মিলাই নি আমরা, এ বি সি নামকরণ দিয়ে দিই, ডিই রাস্তার নামকরণ, এই রাস্তায় তুমি ম্যাথেটার্সে আসলা, তারপর ডি রাস্তা এবং ই রাস্তা, দুইটা রাস্তা আছে এখানে বুয়েটে যাওয়ার, তারপর সেম ভাবে বি রাস্তা দিয়ে আসলে বিডি বিই, তাই না, সি রাস্তা দিয়ে আসলে সিডি সিই, তাহলে কয়টা রাস্তা হইলো, 6টা। তো এখানে অপশন হচ্ছে 3টা আর এখানে অপশন হচ্ছে কয়টা, 2টা, গুণ করলে কত আসে, 6। তাহলে এই যে গুণ হইলো এইভাবে ঘটনাটা ঘটে। তো তোমার বাসা থেকে বুয়েটে যাবা, এটা কমপ্লিট একটা কাজ, এটা দুইটা সেগমেন্টে বিভক্ত, তো অপশন সংখ্যা, সেগমেন্টের অপশন সংখ্যা কি হচ্ছে, গুণ হচ্ছে, এটা হচ্ছে কি গণনার গুণন বিধি, গণনার কি বিধি, গুণন বিধি, কথা কি বুঝছো? তো এই কারণে গুণ হচ্ছে। এখন এগুলা তো হচ্ছে, এটা আমাদের কলেজের ফার্স্ট পেপার বিন্যাস সমাবেশ নামে একটা চ্যাপ্টার আছে, যেখানে ওই যে সিএনসিআর এর ব্যাখ্যাগুলো ডিটেলসে পাবা। তো হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের সেখানে এই টপিকটা দিয়ে আলোচনা শুরু হয়। এখন তোমাদের স্কুলের বইতে না থাকার কারণে আমি আসলে বলতে পারতেছিলাম না, যে যতটুকু আছে সেটা থেকে বলা হচ্ছিল, কথা কি বুঝছো? তো এটা কিন্তু তোমাদের বইয়ের মধ্যে নাই বা বইয়ের সিলেবাসে না। আচ্ছা তাহলে এখন কি বুঝছো গুণ কেন হয়, যে তুমি বলগুলো উঠাবা, প্রত্যেকটা কি টোটালি একটা কাজ, একটু পরে 5:30, হ্যাঁ এটা হচ্ছে টোটালি একটা কাজ, সেটা এতগুলো সেগমেন্টে বিভক্ত, তাহলে কি হলো, সেগমেন্টের অপশন সংখ্যা কি হবে, গুণ হবে, যেটা হচ্ছে গণনার গুণন বিধি। মাথায় ঢুকছে? কোনো প্রশ্ন আছে? প্রতিস্থাপিত হইলে কোনোবার অপশন কমবে না। আচ্ছা দ্বিপদী দিয়ে করো, এখানে প্রশ্ন তো বলে দিছে যেটা সেটা দিয়ে করতে হবে।
বুঝছো না? প্রশ্ন বলি যে প্রতিস্থাপন না করে, আমি তুমি প্রতিস্থাপিত করে করলা, তাহলে তো শর্ত ফুলফিল হইলো না, তোমার ম্যাথ তো 0। এই কারো কোনো প্রশ্ন আছে বলো? তোমাদের আর কয়েকটা জিনিস আর কি এক্সট্রা দেখায় বলে দিলাম, ওটা অন্যান্য ব্যাচে বলবো নি, যে লাস্টের অংশ দেখতে। তাহলে আমাদের আজকে ক্লাস এই পর্যন্ত শেষ। নেক্সট